দ্য ডিবেটে আপনাদের স্বাগতম। একটু কল্পনা করুন তো, আপনার সামনে একটা বোতাম আছে। আচ্ছা। আপনি যদি বোতামটি চাপেন, তবে আপনার মস্তিষ্কে এমন এক তীব্র আনন্দের ঢেউ খেলে যাবে, যা মানে আপনার প্রিয় কোনো খাবার খাওয়ার চেয়েও অনেক বেশি আনন্দদায়ক। বা ধরুন, প্রেমে পড়ার অনুভূতির চেয়েও শক্তিশালী, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু সমস্যা হল, একবার সেই বোতাম চাপলে আপনি আর কখনোই থামা বা বিরতি নেওয়ার কথা ভাবতে পারবেন না। মানে আপনি যদি অনাহারে মারাও যান, তবু আপনি ওই বোতামটি একটানা চেপে যেতে থাকবেন। ১৯৫৪ সালে বিজ্ঞানীরা ঠিক এমনই একটি বোতাম তুলে দিয়েছিলেন একটি ইঁদুরের সামনে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হল, পুরো ব্যাপারটাই ঘটেছিল নিতান্তই এক দুর্ঘটনার মধ্য দিয়ে, যাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি সেরেন্ডিপিটি, বা ধরুন দৈব আবিষ্কার। রাইট। ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক, জেমস ওল্ডস এবং পিটার মিলনার, মূলত দেখতে চেয়েছিলেন মস্তিষ্কের নির্দিষ্ট অংশে বৈদ্যুতিক উদ্দীপনা দিলে প্রাণীর সতর্কতা মানে অ্যালার্টনেসের উপর তার কী প্রভাব পড়ে। কিন্তু তারা ভুল করে ইলেকট্রোড বা বৈদ্যুতিক তারটি মস্তিষ্কের অন্য একটি অংশে বসিয়ে ফেলেন। আর সেই ভুলের কারণেই আবিষ্কৃত হয় মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার বা পুরস্কার কেন্দ্র। একদম তাই। তারা ইঁদুরগুলোকে একটি স্ক্যানার বক্সে রেখেছিলেন। স্ক্যানার বক্স হলো এমন একটি খাঁচা যেখানে প্রাণীর আচরণ পর্যবেক্ষণের জন্য বিভিন্ন লিভার বা বোতাম থাকে। তো এই বক্সের ভেতরে একটি লিভার চাপলেই ইঁদুরগুলোর মস্তিষ্কের ওই নির্দিষ্ট অংশে, যাকে আমরা সেপ্টাল এরিয়া এবং মিডিয়াল ফোরব্রেন বান্ডেল বলি, সেখানে সরাসরি একটি মৃদু বৈদ্যুতিক প্রবাহ পৌঁছাত। বিজ্ঞানের ভাষায় যাকে ইন্ট্রাক্রেনিয়াল সেলফ স্টিমুলেশন বা সংক্ষেপে আইসিএসএস বলা হয়। হ্যাঁ, আর এর ফলাফল কিন্তু পুরো বিজ্ঞান জগৎকে নাড়িয়ে দিয়েছিল। ইঁদুরগুলো, যাদের পরবর্তীতে ওয়ায়ার হেড বলা হতো, তারা খাওয়া দাওয়া ঘুম সবকিছু ছেড়ে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা শুধুই লিভারটাই চাপতে শুরু করল। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের আজকের বিতর্কের মূল প্রশ্নটি লুকিয়ে আছে। ইঁদুরের এই যে অবিরাম লিভার চেপে যাওয়ার আচরণ, এটা কি সত্যি প্রমাণ করে যে তারা মস্তিষ্কের চূড়ান্ত আনন্দ বা প্লেজার অনুভব করছিল? আপনি তাহলে বলছেন মানে, নাকি এটি নিছকে একটি যান্ত্রিক বাধ্যবাধকতা, একটা কম্পালশন বা লুপ, যা প্রকৃত কোনো তৃপ্তি ছাড়া একটি প্রাণীকে স্রেফ মৃত্যুর দিকে ঠেলে দেয়? দেখুন, এই জায়গায় আমার অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমি মনে করি এই পরীক্ষাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে আমাদের মোটিভেশন বা প্রেষণা মূলত একটি নিউরোকেমিক্যাল প্রক্রিয়া। ইঁদুরগুলো যে আচরণ করেছিল তা প্রমাণ করে মস্তিষ্কের লিম্বিক সিস্টেমের এই সার্কিটটি হল চূড়ান্ত রিওয়ার্ড বা পুরস্কার। কিন্তু এটা কি একটু বেশি সরলীকরণ হয়ে গেল না? না, একটু শুনুন। এটি কোনো যান্ত্রিক ত্রুটি বা গ্লেচ নয়, বরং এটি হল প্রেষণার একদম বিশুদ্ধতম রূপ। যখন কোনো প্রাণী অন্য সব কিছু বাদ দিয়ে, মানে ধরুন বেঁচে থাকার তাগিদটাও বাদ দিয়ে, শুধুমাত্র একটি উদ্দীপনার পেছনে ছোটে, তখন বুঝতে হবে আমরা মোটিভেশনের একেবারে মূল ইঞ্জিনটি খুঁজে পেয়েছি। আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা। আমি আসি সম্পূর্ণ ভিন্ন একটি দিক থেকে। এই যে বৈদ্যুতিক উদ্দীপনা, একে আনন্দ বা প্লেজার বলাটা একটি মারাত্মক ধারণাগত ভুল। কেন ভুল হবে? আনন্দ ছাড়া প্রাণী কেন লিভার চাপে? কারণ আমরা যদি প্রকৃতির দিকে তাকাই, প্রাকৃতিক পুরস্কার বা রিওয়ার্ডের একটা নির্দিষ্ট মেকানিজম আছে। আপনি যখন ক্ষুধার্ত থাকেন, আপনি খাবার খান। খাওয়ার পর আপনার পাকস্থলী পূর্ণ হয়, হরমোন নিঃসৃত হয় এবং মস্তিষ্ক একটি সিগন্যাল দেয়, যথেষ্ট হয়েছে, এবার থামো। হ্যাঁ, তৃপ্তি আসে। রাইট। একে আমরা বলি তেপ্তি বা স্যাসিয়েশন। কিন্তু ওলস এবং মিলনারের এই ইঁদুরগুলোর ক্ষেত্রে কোনো তৃপ্তি ছিল না। এটি ছিল সম্পূর্ণ নন স্যাসিয়েশন। তারা ক্লান্তিতে ঢলে পড়ার আগ পর্যন্ত ঘণ্টায় প্রায় ২০০০ বার লিভার চেপেছে। এটি কোনোভাবেই আনন্দ হতে পারে না। এটি হলো মস্তিষ্কের স্বাভাবিক প্রক্রিয়ার একটি ক্ষতিকর হ্যাকিং। আপনি একে হ্যাকিং বলছেন, কিন্তু আমাদের বুঝতে হবে হ্যাকিং বলতে আসলে কি বোঝায়। আপনি যে তৃপ্তি বা স্যাসিয়েশনের কথা বললেন, সেটা তো মূলত একটা ফিল্টার বা ব্রেক। মস্তিষ্ক আমাদের বলছে, ঠিক আছে, তোমার শরীর যথেষ্ট পুষ্টি পেয়েছে, এখন আর খাওয়ার দরকার নেই। হ্যাঁ, বেঁচে থাকার জন্যই তো এই ব্রেকটা দরকার, কিন্তু সেই ব্রেক বা ফিল্টারটা সরিয়ে নিলে কি হয়? ওলস এবং মিলনার তো সেটাই দেখিয়েছিলেন। মিডিয়াল ফোরব্রেন বান্ডেল হল মস্তিষ্কের এমন একটা স্নায়ু সড়ক বা হাইওয়ে, যা সরাসরি আমাদের ভালো লাগার অনুভূতিগুলোকে পরিবহন করে।
আমরা যখন সেই হাইওয়েতে সরাসরি প্রবেশ করছি তখন আমরা ফিল্টারটাকে বাইপাস করছি ঠিকই, কিন্তু যে অনুভূতিটা তৈরি হচ্ছে সেটা তো সেই আসল আনন্দটাই। আসল আনন্দ। হ্যাঁ, ইঁদুরগুলো তো আর কোনো জাদুকরী কারণে লিভার চাপছিল না। তারা চাপছিল কারণ সেই বৈদ্যুতিক প্রবাহ তাদের ভেতরে ডোপামিন এবং অন্যান্য আনন্দদায়ক রাসায়নিকের বন্যা বইয়ে দিচ্ছিল। কিন্তু সেই যাকে আপনি আনন্দের বন্যা বলছেন, হুম। সেটা যদি তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, তবে তাকে কি আমরা স্বাভাবিক আনন্দ বলতে পারি? আমি বিষয়টা বোঝানোর জন্য একটা খুব সাধারণ রূপক বা অ্যানালজি ব্যবহার করতে চাই। আচ্ছা, বলুন। ধরুন আপনার ঘরের একটি থার্মোস্ট্যাট বা হুম। তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র আছে। হুম। যখন ঘরটা খুব ঠান্ডা থাকে, থার্মোস্ট্যাট হিটার চালু করে দেয়। হুম। আবার ঘরটা যথেষ্ট গরম হয়ে গেলে সেটা স্বয়ংক্রিয়ভাবে হিটার বন্ধ করে দেয়। রাইট। এখন আপনি যদি ওই থার্মোস্ট্যাটের তারগুলো এমনভাবে জোড়া লাগিয়ে দেন, যাকে আমরা হট ওয়্যারিং বলি, যাতে হিটারটা কখনোই বন্ধ না হয়, তাহলে কি হবে? ঘরটা গরম হতে হতে একসময় আগুনে পুড়ে যাবে। ওল্ডস এবং মিলনারের ইলেকট্রোড ঠিক ওই হট ওয়্যারিংয়ের কাজটাই করেছিল। প্রাণীটির মস্তিষ্কের থার্মোস্ট্যাট বা তৃপ্তির সুইচ নষ্ট করে দেওয়া হয়েছিল। এটা আনন্দ নয়, এটা একটা শর্ট সার্কিট। হুম। আপনার থার্মোস্ট্যাটের উদাহরণটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু আমি এটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। আপনি বলছেন থার্মোস্ট্যাট নষ্ট করে দেওয়া হয়েছে, তাই হিটার থামছে না। কিন্তু এই পরীক্ষাটা তো আমাদের এটাই প্রমাণ করল যে হিটারটার অস্তিত্ব আছে এবং তার ক্ষমতা অসীম। অসীম ক্ষমতা তো ধ্বংসাত্মকও হতে পারে। হতে পারে, কিন্তু আসল পয়েন্ট হল, আগে বিজ্ঞানীরা ভাবতেন প্রাণীরা বাইরের কোনো কিছুর জন্য কাজ করে, যেমন খাবার বা পানি। কিন্তু এই শর্ট সার্কিট বা হট ওয়্যারিং প্রমাণ করল যে প্রাণীর আসল লক্ষ্য বাইরের খাবার নয়, বরং ভেতরের ওই নিউরোকেমিক্যাল প্রতিক্রিয়া। একটু ভেবে দেখুন, এই ইঁদুরগুলোর সামনে খাবার রাখা ছিল, তারা না খেয়ে মারা যাচ্ছিল, তবুও তারা খাবারের দিকে ফিরেও তাকায়নি। হ্যাঁ, সেটাই তো ভয়ের বিষয়। তারা শুধু লিভারটাই চাপছিল। এই বিষয়টা কি প্রমাণ করে না যে মস্তিষ্কের ভেতরের এই রিওয়ার্ড সিস্টেম কতটা অবিশ্বাস্য রকমের শক্তিশালী? কিন্তু একটু দাঁড়ান, আপনি যে ইঁদুরগুলোর খাবার উপেক্ষা করার কথা বললেন, সেটা তো আমার যুক্তিটাকেই আরও বেশি শক্তিশালী করছে। আপনি বলছেন রিওয়ার্ড সিস্টেম শক্তিশালী, আর আমি বলছে এটি এমন একটি ফাঁদ যা প্রাণীর বেঁচে থাকার মৌলিক প্রবৃত্তিকেই ধ্বংস করে দেয়। শুধু খাবার উপেক্ষা করাই তো নয়, এই পরীক্ষার আরেকটি অত্যন্ত ভয়াবহ দিক ছিল ওভারকামিং অ্যাভার্শন বা বিকর্ষণকে জয় করার ক্ষমতা। আপনি নিশ্চয়ই সেই অংশের কথা মনে করতে পারবেন যেখানে ইঁদুরগুলোকে লিভারের কাছে পৌঁছানোর জন্য একটি বিদ্যুতায়ত বা ইলেকট্রিক গ্রিড পার হতে হতো। হ্যাঁ, অবশ্যই। সেই গ্রিড পার হওয়ার সময় ইঁদুরগুলো তীব্র বৈদ্যুতিক শক পেত। তাদের পায়ে আক্ষরিক অর্থেই ব্যথা লাগত। ঠিক তাই, ইঁদুরগুলো তীব্র শারীরিক ব্যথা সহ্য করত শুধু ওই লিভারটা একবার চাপার জন্য। প্রাকৃতিক পৃথিবীতে কোনো প্রাণী কি স্বেচ্ছায় এমন ব্যথা সহ্য করে, যদি না তার জীবন বিপন্ন হয়? না। কিন্তু এই ওয়ায়ারহেড ইঁদুরগুলো শকের ব্যথাকে অগ্রাহ্য করে বারবার ওই গ্রিডের ওপর দিয়ে দৌড়াচ্ছিল। আমি বুঝতে পারছি। যদি কোনো মেকানিজম একটি প্রাণীকে তার আত্মরক্ষার প্রবৃত্তি, ব্যথার প্রতি স্বাভাবিক ভয় এবং খাদ্যের অভাব সবকিছু ভুলিয়ে দিয়ে কেবল একটি যান্ত্রিক পুনরাবৃত্তির দিকে ঠেলে দেয়, তাকে আপনি প্রেষণার বিশুদ্ধ রূপ কিভাবে বলেন? এটি তো একটা অন্তহীন লুপ। আমি বুঝতে পারছি কেন এই অন্তহীন লুপের বিষয়টা এত ভীতিকর মনে হতে পারে। আর ঠিক এই জায়গাতেই আমি আমাদের আজকের বিশেষ অতিথিকে আলোচনায় আমন্ত্রণ জানাতে চাই। আমাদের অতিথি আজকে পুরো আলোচনাটি শুনছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের আলোচনা সত্যিই খুব দারুণ এগোচ্ছে। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত। এই যে আমরা এতক্ষণ ধরে ১৯৫৪ সালের সেই ইঁদুরগুলোর বৈদ্যুতিক গ্রিড পার হওয়া এবং লেভার চাপার কথা বলছিলাম, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? ইঁদুরগুলো যে ব্যাধাপূর্ণ পথ পাড়ি গিয়ে উদ্দীপনা নিতে যেত, এটিকে কি আপনি প্রবল আনন্দের প্রতি তাদের অপ্রতিরোধ্য আকর্ষণ হিসেবে দেখবেন, নাকি এমন এক যান্ত্রিক ফাঁদ হিসেবে মূল্যায়ন করবেন যেখান থেকে বের হওয়ার কোনো উপায় তাদের ছিল না? আমার দৃষ্টিকোণ থেকে আপনাদের দুজনের যুক্তির মধ্যেই সত্যতা আছে, তবে আমি ফাঁদের ধারণাটির সাথেই বেশি একমত পোষণ করব। আচ্ছা। হ্যাঁ, এটিকে শুধুই প্রবল আনন্দ বলাটা হয়তো বিষয়টির পেছনের ভয়াবহতাটাকে আড়াল করে দেয়। যখন কোনো প্রাণী তার বেঁচে থাকা ন্যূনতম চাহিদা যেমন খাবার বা পানি ছেড়ে দিয়ে
এমনকি তীব্র শারীরিক যন্ত্রণাকে উপেক্ষা করে কেবল একটি লিভার চাপতে থাকে, তখন বুঝতে হবে সেখানে তার আর কোনো স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল অবশিষ্ট নেই। ফ্রি উইল নেই। ঠিক। যেহেতু ওই উদ্দীপনার কোনো তৃপ্তির সংকেত নেই, তাই এটি একটি যান্ত্রিক ফাঁদ ছাড়া আর কিছুই নয়। প্রাণীটি হয়তো আনন্দ খুঁজছে, কিন্তু আসলে সে এমন একটি লুপ বা চক্রে আটকে গেছে যা তার মস্তিষ্কের স্বাভাবিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাকে পুরোপুরি অকেজো করে দিয়েছে। আপনার এই পর্যবেক্ষণটা খুবই চমৎকার। আপনি যে স্বাধীন ইচ্ছা হারিয়ে ফেলা এবং লুপে আটকে পড়ার কথা বললেন, এটি আমাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গের দিকে নিয়ে যাচ্ছে। আপনি কি জানেন, জেমস ওল্ডস এবং পিটার মিলনারের এই আবিষ্কারের ওপর ভিত্তি করেই কিন্তু আধুনিক আসক্তি বা অ্যাডিকশন গবেষণার বিশাল ইমারত দাঁড়িয়ে আছে। ও, একদম ঠিক। আজকে আমরা ড্রাগ অ্যাডিকশনে যা কিছু জানি তার শুরুটা হয়েছিল এই স্কিনার বক্সেই। আমি আমাদের অতিথির যুক্তির প্রশংসা করতে চাই, কারণ তিনি একদম মূল জায়গাটিতে আঘাত করেছেন। এই যে ফাদের ধারণাটি, এটি আমার ওই নন স্যাসিয়েশন বা অতৃপ্তির যুক্তিটাকেই আরও শক্ত ভিত্তি দিচ্ছে। আমরা যখন মানুষের আসক্তির দিকে তাকাই, তখন কি দেখি? আসক্তি একটা লুপ তৈরি করে। রাইট। কোকেইন বা হেরোইনের মতো ড্রাগসগুলো ঠিক ওই ইঁদুরের ইলেকট্রোডের মতোই কাজ করে। ড্রাগস প্রাকৃতিক তৃপ্তির সংকেতগুলোকে বাইপাস করে সরাসরি মস্তিষ্কের ওই মিডিয়াল ফোরব্রেইন বান্ডেলে আঘাত করে। ঠিক বলেছেন। আসক্তির ক্ষেত্রে আমরা দেখি যে ব্যক্তি ভালো করেই জানে ওই কাজটা তার ক্ষতি করছে। তার জীবনের অন্যান্য সব স্বাভাবিক আনন্দ, পরিবার, সম্পর্ক, পেশা, স্বাস্থ্য সব কিছু চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। তবুও সে ওই নির্দিষ্ট উদ্দীপনার কাছেই ফিরে যায়। এটা তো কোনোভাবেই আনন্দ হতে পারে না। ঠিক তাই। অতিথির এই পয়েন্টটা আমাদের আগের বৈদ্যুতিক গ্রিডের উদাহরণের সাথে হুবহু মিলে যায়। একজন মাদকাসক্ত ব্যক্তি যখন তার চাকরি হারান বা সামাজিকভাবে হেয় হন, সেটা হলো ওই ইঁদুরের ইলেকট্রিক শকের মতো। তা সত্ত্বেও সে ওই লিভারটাই চাপতে থাকে। উম এটি প্রমাণ করে যে এই রিওয়ার্ড সেন্টার আসলে আনন্দ দিচ্ছে না, এটি ডোপামিন এবং অন্যান্য নিউরোট্রান্সমিটারের একটি যান্ত্রিক ত্রুটি তৈরি করছে, যা মস্তিষ্কের নিয়ন্ত্রণ ব্যবস্থাকে পুরোপুরি হাইজ্যাক করে নিচ্ছে। আমি আপনাদের দুজনের হাইজ্যাক বা ফাঁদ শব্দটির ব্যবহারের পেছনের যুক্তিটা বুঝতে পারছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে নিউরোবায়োলজির দৃষ্টিকোণ থেকে এই রিওয়ার্ড পাথওয়েগুলো বা স্নায়ু পথগুলো কিন্তু আমাদের বেঁচে থাকার জন্যই বিবর্তিত হয়েছিল। সেটা তো বটেই। প্রকৃতির দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন। সেপ্টাল এরিয়া, মিডিয়াল ফোরব্রেন বান্ডল, হাইপোথ্যালামাস, এগুলো মস্তিষ্কের অত্যন্ত প্রাচীন অংশ। এগুলো ছাড়া আমরা প্রজনন, খাদ্যগ্রহণ বা কোনো ধরনের উৎপাদনশীল কাজে উৎসাহই পেতাম না। আমি তো অস্বীকার করছি না যে এই সিস্টেমটি আমাদের স্বাভাবিক প্রাকৃতিক কাজের জন্য প্রয়োজনীয়, কিন্তু আমার আপত্তি হল ওই চরম মাত্রার বৈদ্যুতিক উদ্দীপনাকে পুরস্কার হিসাবে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে। যখন একটি ইঁদুরের মস্তিষ্কে সরাসরি কারেন্ট দেয়া হয়, তখন যে নিউরনের ফায়ারিং হয় তা প্রাকৃতিক কোনো আনন্দের সমতুল্য নয়। প্রকৃতিতে এমন কোনো পরিস্থিতি কি আছে যেখানে আপনি কোনো প্রচেষ্টা ছাড়াই সরাসরি এবং অবিরামভাবে চূড়ান্ত মাত্রায় নিউরোকেমিক্যাল উদ্দীপনা পেতে পারেন? না, প্রকৃতিতে সরাসরি এমন কোনো বোতাম নেই। ঠিক। এটি এমন এক চরম অবস্থা যা কেবল ল্যাবরেটরির কৃত্রিম পরিবেশেই তৈরি করা সম্ভব, আর এ কারণেই একে স্বাভাবিক প্রেষণার মাপকাঠি হিসেবে ধরা যায় না। এটি স্বাভাবিক অবস্থাকে তুলে ধরে না, এটি শুধু দেখায় যে কিভাবে একটি স্বাভাবিক সিস্টেমকে ভেঙে ফেলা যায়। কিন্তু এই ভেঙে ফেলা বা চরম অবস্থাটি তো আমাদের মস্তিষ্কের ভেতরের আসল সত্যটি উন্মোচন করেছিল। একটু ভেবে দেখুন তো, ১৯৫৪ সালের আগে বিহেভিয়ারিজম বা আচরণবাদের যুগে বিজ্ঞানীরা কি ভাবতেন? তারা ভাবতেন প্রাণীর আচরণ পরিচালিত হয় বাহ্যিক কোনো লক্ষ্য অর্জনের জন্য। খাবার হলো লক্ষ্য, প্রাণী খাবারের জন্য কাজ করে। কিন্তু ওলস এবং মিলনারের এই পরীক্ষাটা পুরো প্যারাডাইম বা চিন্তাধারাকে উল্টে দিল। কিভাবে? এই পরীক্ষা দেখালো যে লক্ষ্যটা বাহ্যিক খাবার নয়, লক্ষ্যটা সম্পূর্ণ অভ্যন্তরীণ। ইঁদুরগুলো লিভার চাপছিল লিভারের জন্য নয়, আর বাইরের জগতের কোনো কিছুর জন্যও নয়। তারা লিভার চাপছিল শুধুমাত্র তাদের মস্তিষ্কের ভেতরের ওই নির্দিষ্ট রাসায়নিক এবং বৈদ্যুতিক পরিবর্তনের জন্য। মানে নিউরোকেমিক্যাল রিয়াকশন? একদম। অর্থাৎ একটি প্রাণী বা মানুষের মোটিভেশনের চূড়ান্ত উৎস বাইরের পৃথিবী নয়, বরং তার মাথার ভেতরের নিউরনগুলোর মিথস্ক্রিয়া।
এটি নিউরোবায়োলজিতে এক বিশাল প্যারাডাইম শিফট তৈরি করেছিল। আমরা বুঝতে পারলাম আমরা আসলে বাইরের কোনো জিনিসের প্রতি আসক্ত হই না। আমরা আসক্ত হই সেই জিনিসটি আমাদের মস্তিষ্কে যে রাসায়নিক বিক্রিয়া ঘটায় তার প্রতি। আপনার এই ব্যাখ্যার সাথে আমি সম্পূর্ণ একমত। এই আবিষ্কারটি সত্যি একটি বিশাল প্যারাডাইম শিফট তৈরি করেছিল। কিন্তু আমি আবার আমাদের অতিথির সেই ফাঁদ এবং স্বাধীন ইচ্ছা শব্দগুলোতে ফিরে যেতে চাই। যখন আমরা বুঝতে পারলাম যে প্রাণীর প্রেষণাকে বা মোটিভেশনকে এত সহজ একটি বোতাম দিয়ে ম্যানিপুলেট করা যায়, তখন এটি আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে এক বিশাল প্রশ্নচিহ্ন তৈরি করে দিল। সেটা কেমন? মানে ওয়্যারহেড ইঁদুরগুলো প্রমাণ করে যে উপযুক্ত প্রযুক্তি বা রাসায়নিক পেলে যে কোনো প্রাণীর মস্তিষ্ককে তার নিজেরই বিরুদ্ধে কাজ করানো সম্ভব। মস্তিষ্ক আর তখন শরীরের বেঁচে থাকার কথা ভাবে না, সে শুধু ওই বৈদ্যুতিক সিগন্যালটার কথা ভাবে। এটি বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার ঠিকই, তবে একই সাথে এটি অত্যন্ত ভীতিজনক। হ্যাঁ, সেটা ঠিক। কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের অনুভূতি, আমাদের ইচ্ছা, আমাদের মোটিভেশন সবকিছুই আসলে কিছু নিউরাল সার্কিটের হাতের পুতুল। আর সেই সার্কিটকে যদি কেউ বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে আমাদের আর নিজেদের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। আপনি ঠিকই বলেছেন। এই উপলব্ধির মধ্যে একটা ভীতিজনক দিক অবশ্যই আছে। তবে ভীতিজনক হলেও এটিই বাস্তবতা। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। যদি আমরা আজকের এই গভীর বিতর্কের সারসংক্ষেপ টানি, তবে আমার অবস্থানটি হল ১৯৫৪ সালের এই আবিষ্কারটি কোনো যান্ত্রিক গ্লিচ বা নিছক একটি ত্রুটি নয়, বরং এটি মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম এবং প্রেষণার একটি শক্তিশালী চালিকা শক্তির সরাসরি প্রমাণ। আর আমার দিক থেকে একটু শেষ করি। এটি দেখিয়েছে যে আমাদের লিম্বিক সিস্টেমে আনন্দের এবং রিইনফোর্সমেন্টের জন্য সুনির্দিষ্ট স্নায়বিক সার্কিট রয়েছে। আর এই সার্কিটটি এতটাই শক্তিশালী যে তা আমাদের বেঁচে থাকার আদিম প্রবৃত্তি এবং যে কোনো শারীরিক বাধাকেও অতিক্রম করতে পারে। মোটিভেশনের ইঞ্জিন হিসেবে এর চেয়ে নিখুঁত উদাহরণ আর হতে পারে না। আর আমার অবস্থানটি আগের মতোই অপরিবর্তিত থাকছে। আমি মনে করি তৃপ্তিহীন এই যান্ত্রিক উদ্দীপনাকে আনন্দ বা মোটিভেশন বলাটা যৌক্তিক নয়। এটি প্রকৃত আনন্দ এবং কৃত্রিম আসক্তির মধ্যে থাকা সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্যটিকে নির্দেশ করে। যখন কোনো উদ্দীপনা আমাদের থার্মোস্ট্যাটের মতো তৃপ্তি বা স্যাসিয়েশন আনতে ব্যর্থ হয় এবং প্রাণীকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তখন সেটি কোনোভাবেই প্রাকৃতিক পুরস্কার হতে পারে না, বরং সেটি মস্তিষ্কের স্বাভাবিক ক্রিয়াকলাপের একটি বিপজ্জনক হ্যাকিং। এটি প্রমাণ করে যে আমাদের মস্তিষ্ক খুব সহজেই এমন এক লুপে আটকে যেতে পারে যা আর কখনো থামবে না। তবে আমাদের মধ্যে এই মতবিরোধ থাকলেও আমরা একটি বিষয়ে সম্পূর্ণ একমত হতে পারি। জেমস ওল্ডস এবং পিটার মিলনারের ওই ভুল করে বসানো ইলেকট্রোডের দৈব আবিষ্কারটি নিউরোবায়োলজি এবং আচরণ বিজ্ঞান সম্পর্কে আমাদের ধারণাকে চিরতরে বদলে দিয়েছে। হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গবেষণা না থাকলে মস্তিষ্ক কিভাবে কাজ করে, প্রেষণার অভ্যন্তরীণ রূপটি কেমন এবং আসক্তি কিভাবে মানুষকে গ্রাস করে, তা আজ আমরা এই পর্যায়ে বসে বিশ্লেষণ করতে পারতাম না। একদম ঠিক। আধুনিক নিউরোসায়েন্স তাদের সেই ছোট্ট ভুলের কাছে অনেক বেশি ঋণী। আমি আমাদের অতিথিকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। আপনার মূল্যবান ও গভীর মতামত আমাদের আলোচনাকে একটি নতুন মাত্রা দিয়েছে এবং আসক্তির প্রসঙ্গটিকে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছে। আমাকে আপনাদের এই চমৎকার তর্কে যুক্ত করার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা আজকের বিতর্কের কোনো সুনির্দিষ্ট বিজয়ী ঘোষণা করছি না, বরং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিচ্ছি আমাদের শ্রোতাদের উপর। অনুষ্ঠানের শুরুতে আমরা যে বোতামটির কথা বলেছিলাম তার কথা একটু ভেবে দেখুন। মস্তিষ্কের এই স্নায়বিক পুরস্কার কেন্দ্রগুলো কি সত্যি আমাদের সকল আনন্দের প্রকৃত উৎস এবং প্রেষণার মূলী চালিকা শক্তি, নাকি সেগুলো আমাদের মাথার ভেতর লুকিয়ে থাকা এমন কিছু স্বয়ংক্রিয় যান্ত্রিক সুইচ যা একবার কৃত্রিমভাবে চালু হয়ে গেলে আমাদের আর কোনো নিয়ন্ত্রণই থাকে না? আমরা কি সত্যি আমাদের নিজেদের ইচ্ছার মালিক, নাকি আমাদের ভেতরের নিউরোকেমিক্যালগুলোর দাস? এই প্রশ্নগুলো আপনাদের ভাবনার জন্য রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।